শুরু করা যেতে পারে। সবাইকে স্বাগত। আজ আমরা মাকআউট সিএসসি 8th সেমিস্টারের ই কমার্স এবং ইআরপি নিয়ে সম্পূর্ণ ওভারভিউ দিতে যাচ্ছি। আচ্ছা, এবার এই সাবজেক্টটা নিয়ে আমরা একটু গভীরে যাব। সেটা হচ্ছে ই কমার্স সিআরপি ব্যাপারটা কি, সেই ঠিক আছে, সাবজেক্টের হিস্ট্রি এবং সেই সাবজেক্টে কিভাবে কাজে লাগে সেই ব্যাপারে আমাদের আরো বিস্তারিত গভীরভাবে বলো। অনেকটা সময় নেই। ঠিকই বলেছ। আমরা প্রতিটা বিষয়ের পেছনের ধারণা, তার প্রেক্ষাপট আর বাস্তব প্রয়োগ নিয়েই একটু গভীরে যাব, যাতে পুরো বিষয়টা সহজে ধরা যায় আর প্র্যাকটিক্যাল কাজে লাগানো যায়। হ্যাঁ, বলো তাহলে যে ই কমার্স আর ইআরপি কি। ই কমার্স হলো অনলাইনে পণ্য বা পরিষেবা কেনাবেচা, আর ইআরপি হলো একটা সমন্বিত সফটওয়্যার সিস্টেম যা কোম্পানির বিভিন্ন বিভাগকে একসাথে পরিচালনা করে। কিন্তু আমরা এত ইজি ব্যাপারটা না। ই কমার্স ইআরপির হিস্ট্রি বলতে পারবে? ইন্ডিয়াতে কিভাবে শুরু হয়েছিল ফার্স্ট ই কমার্স, কি ছিল ফার্স্ট ইআরপি, কি ছিল ইআরপির এক্সাম্পলস? হ্যাঁ, অবশ্যই। আমি তখন তোমার জন্য একটু টাইমলাইনে হাঁটব, কিভাবে ভারতে প্রথম ই কমার্স আর ইআরপি এসেছে আর কোন উদাহরণগুলো ইতিহাসে গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে। তাহলে শুরু করা যাক যে ই কমার্সের হিস্ট্রিটা কি সেটা নিয়ে বলো। ঠিক আছে, এবার আমরা ই কমার্সের ইতিহাসে ঢুকছি। কিভাবে প্রথম অনলাইন লেনদেন শুরু হলো, ভারতে কোন প্ল্যাটফর্ম পথিকৃত ছিল, আর কিভাবে সেটা আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে। বলো তাহলে। বলো তাহলে। হ্যাঁ, এবার বলছি, প্রথম দিকে ভারতে ই কমার্স শুরু হয়েছিল 1999 সালের আশেপাশে। আর প্রথম ইআরপি উদাহরণ এসএপি এর মতো সলিউশন ছিল, যা বড় বড় সংস্থাগুলো তাদের সব প্রক্রিয়া এক জায়গায় আনতে ব্যবহার করেছিল। ই কমার্সে কোনো ফেমাস পার্সনের নাম রয়েছে যে প্রথম ফাউন্ড করেছিল কোনো কোম্পানি? যদি বলা হয় ই কমার্স নামটাকে এনেছিল প্রথম, বা এই আইডিয়াটাকে এনেছিল, কে সেই ব্যক্তি? বিশ্বব্যাপী ই কমার্সের পথিকৃতদের মধ্যে জেফ বেজোসের নামই সবচেয়ে আলোচিত, কারণ তিনি 1994 সালে অ্যামাজন শুরু করেছিলেন, যা প্রথম বই বিক্রি দিয়ে শুরু হলেও আজকের ই কমার্স বিপ্লবের অন্যতম মুখ। ভারতের ক্ষেত্রে ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতারা সচিন বানসাল ও বিনি বানসাল ভারতের ই কমার্স চেহারা পাল্টে দিয়েছিলেন। ই কমার্সে পড়ার মতো কি কি আছে? স্টুডেন্ট হিসেবে ই কমার্সে আমরা কি কি জানতে পারি এবং ইআরপি থেকে কি কি জানতে পারি? ঠিক আছে। ই কমার্সে তুমি শিখতে পারবে কিভাবে অনলাইনে ব্যবসা মডেলগুলো কাজ করে, ডিজিটাল পেমেন্ট, সাপ্লাই চেইন আর সাইবার সিকিউরিটি। আর ইআরপিতে শিখবে বিভিন্ন বিজনেস প্রক্রিয়া, যেমন ফাইন্যান্স, মানব সম্পদ, উৎপাদন একটা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সমন্বিত হয়। ইআরপি সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে? ধরো আমার একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে আমি ইআরপি সফটওয়্যারটা আমি কেন ইউজ করব সেটা নিয়ে বলো। একটা কোম্পানিতে ইআরপি ব্যবহার করলে সব ডিপার্টমেন্টের তথ্য আর প্রক্রিয়া একটা একক প্ল্যাটফর্মে থাকে। এতে হিসাব নিকাশ, যোগান ব্যবস্থাপনা, মানব সম্পদ সবই এক জায়গায়, যা দক্ষতা বাড়ায়, ভুল কমায় আর তথ্য প্রবাহকে সহজ করে। ইআরপি সিস্টেম না থাকলে কি হতো? ইআরপি না থাকলে আলাদা আলাদা বিভাগ নিজেদের মতো সফটওয়্যার বা পদ্ধতি ব্যবহার করবে, যাতে তথ্যের দেরি হয়, ভুল বাড়ে আর বিভিন্ন টিমের মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে যায়। ফলে ব্যবসার গতি ধীর হয়ে যায়। গ্রেট। এবার আমরা তাহলে ম্যাকআউটের যে চ্যাপ্টার যেগুলো আছে ই কমার্সে, সেগুলো নিয়ে বলো। ফার্স্টে চ্যাপ্টারের নামগুলো বলো, তারপরে আমরা এক এক করে সেই চ্যাপ্টারগুলোতে যাব। প্রথম অধ্যায়ে আছে ই কমার্সের সংজ্ঞা, সুবিধা, অসুবিধা, ঝুঁকি, ম্যানেজারিয়াল দৃষ্টিভঙ্গি এবং সাইবার আইন। এখন আমরা এগুলো একে একে বিশদে বুঝতে যাব, যেন পুরোটা পরিষ্কার হয়। হুম, আমি যেটা জিজ্ঞেস করছি, এই যে টোটাল 12টা চ্যাপ্টার, সেই 12টা চ্যাপ্টারের নামগুলো বলো। ঠিক আছে,
পুরো 12টা অধ্যায়ের নামগুলোর কথাই বলছি। প্রথমত ই কমার্সের ওভারভিউ, তারপর প্রযুক্তি, ব্যবসায় মডেল, ই স্ট্র্যাটেজি, কনভার্জেন্স, কন্টেন্ট ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, ই পেমেন্ট, ই মার্কেটিং, ইডিআই, ঝুঁকি, আর শেষে ইআরপি। Great. তো এবার আমরা এক এক করে চ্যাপ্টারগুলো দেখতে যাব। তো প্রথম চ্যাপ্টারটা নিয়ে এবার দেখতে যাও। প্রথম অধ্যায়ে আমরা ই কমার্সের সংজ্ঞা, এর সুবিধা অসুবিধা, ঝুঁকি, ম্যানেজারিদের দৃষ্টিভঙ্গি এবং সাইবার আইন কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করে এগুলোর গভীরে যাব। দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় অধ্যায়ে আমরা ই কমার্সের প্রযুক্তি, নেটওয়ার্কিং সম্পর্ক, ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট আর ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল এবং নিরাপত্তা পরিকাঠামোর বিশদে আলোচনা করব। তারপরের চ্যাপ্টারটা নিয়ে বলো। তৃতীয় অধ্যায়ে আমরা ই কমার্সের ব্যবসায় মডেল নিয়ে কথা বলবো, যেখানে লেনদেনের ধরন অনুযায়ী এবং B2B, B2C, C2B, C2C এবং ই গভর্নেন্স মডেল বিশদে আলোচনা করব। আচ্ছা, গ্রেট। তারপরের চ্যাপ্টারটা। চতুর্থ অধ্যায়ে আমরা ই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যেখানে ই কমার্সের জন্য স্ট্র্যাটেজিক পদ্ধতি এবং উন্নয়নের পন্থা বোঝা হবে। তারপরে তারপরের চ্যাপ্টারটা নিয়ে বলো। পঞ্চম অধ্যায়ে আমরা আলোচনা করব কনভার্জেন্স, কোলাবোরেটিভ কম্পিউটিং, কন্টেন্ট ম্যানেজমেন্ট আর কল সেন্টার, এই 4টি সি নিয়ে, যা ই কমার্সে গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে? এরপরের অধ্যায়ে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে যাব, যেখানে ই লজিস্টিক্স, সাপ্লাই চেইন টুলস আর ইন্টারনেটের প্রভাব নিয়ে আলোচনা হবে। তারপরে তারপরে কি কি আছে? এরপরের অধ্যায় হবে ই পেমেন্ট মেকানিজম, যেখানে আমরা কার্ড পেমেন্ট, ই চেক, ই ক্যাশ এবং সুরক্ষা ও ঝুঁকির দিকগুলি বুঝব। তারপরে তারপরে কি রয়েছে? এরপরের অধ্যায়ে আমরা ই মার্কেটিং নিয়ে আলোচনা করব, যেখানে হোম শপিং, ই মার্কেটিং ও টেলি মার্কেটিংয়ের ভূমিকা থাকবে। তারপরে তারপরে কি কি আছে? মানে এইবার যে নেক্সট চ্যাপ্টার সেটাতে কি আছে সেই হিসেবে। এরপরের অধ্যায়ে আমরা ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ অর্থাৎ ইডিআই এর মানে, উপকারিতা, মডেল আর এনক্রিপশন পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আর তারপরে কি আছে? এরপরের অধ্যায়ে আমরা ই কমার্সের ঝুঁকি নিয়ে আলোচনা করব, যেখানে নিরাপত্তা, স্ট্যান্ডার্ড, ফায়ারওয়াল, ক্রিপ্টোগ্রাফি, কি ম্যানেজমেন্ট আর ডিজিটাল স্বাক্ষর থাকছে। আর আর লাস্ট চ্যাপ্টারে কিছু আছে? সবশেষে আমরা ইআরপি নিয়ে যাব, যেখানে এর বৈশিষ্ট্য, বাণিজ্যিক সফটওয়্যার, ব্যবসায়িক মডিউল এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে আলোচনা থাকবে। এবার আমার একটা যেটা প্রশ্ন, এখনো পর্যন্ত কত ধরনের পেমেন্ট ব্যবস্থা ই কমার্সে অ্যাভেলেবেল আছে? কত রকম পেমেন্ট রয়েছে সেগুলো নিয়ে বলো, টাইপস এবং ইউপিআই নিয়েও বলো। ই কমার্সে বেশ কিছু পেমেন্ট পদ্ধতি আছে, যেমন কার্ড পেমেন্ট, ক্রেডিট ডেবিট, ই ওয়ালেট, নেট ব্যাংকিং, ই চেক, ক্যাশ অন ডেলিভারি আর ই ক্যাশ। আর ভারতে খুবই জনপ্রিয় ইউপিআই, যা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিক পেমেন্ট করে। এগুলো সব মিলিয়ে ই কমার্স পেমেন্টকে সহজ, দ্রুত আর নিরাপদ করেছে। Great. তো ঠিক আছে, দ্যাটস ওকে। আমি এখানেই আছি, যে কোনো সময়ে তুমি আবার কোনো প্রশ্ন বা আলোচনা শুরু করলে আমি প্রস্তুত। এবার আমরা জানতে চাই যে ওয়্যার হাউস বলতে কি বোঝায়? বড় বড় কোম্পানিগুলো দেখা যায় তাদের ওয়্যার হাউস থাকে, তো সেই ওয়্যার হাউসে আসলে কি হয়? ওয়্যারহাউস হলো সেই জায়গা যেখানে কোম্পানিগুলো তাদের পণ্য মজুত রাখে,
যাতে সহজে ম্যানেজ করা যায়, অর্ডার অনুযায়ী বিতরণ করা যায় আর পুরো সাপ্লাই চেইন কার্যকর থাকে। এটা গুদামজাতকরণের একটা বড় অংশ। তো ই কমার্স ইআরপির জন্য তুমি স্টুডেন্টদের কি বলতে চাও, তারা কিভাবে প্রিপেয়ার হতে পারে? তাদেরকে যদি কোনো ক্রিটিক্যাল লেভেলের প্রশ্ন করা হয় বা ইজি লেভেলের প্রশ্ন করা হয়, তাহলে তারা কিভাবে প্রিপারেশন নেবে, কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ হতে পারে? আমি ছাত্রদের বলবো প্রতিটি অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখতে, বিশেষ করে ঝুঁকি, সুরক্ষা আর বাস্তব মডেলগুলোর ওপর জোর দিতে। তারা যেন উদাহরণ আর বাস্তব ব্যবহারের ক্ষেত্রে চিন্তা করে। যেসব অধ্যায় বেশি অ্যাপ্লিকেশন দেখায়, যেমন সাপ্লাই চেইন বা ই পেমেন্ট, সেগুলো বাস্তব জীবনের সমস্যা বুঝতে সাহায্য করবে। নীতিমালা, আইন আর ভবিষ্যতের ট্রেন্ড বোঝাও জরুরি। নিয়মিত রিভিশন আর প্রশ্নের অনুশীলন করতে হবে। ঠিক আছে, তাহলে আউটরো দিয়ে শেষ করা যেতে পারে। অবশ্যই, তুমি এবার আউটরোরে শুরু করে নাও। আমি আর কথা বাড়াবো না, তোমার ফিনিশিংটা পুরো তোমার মতো করে হোক। হ্যাঁ, তাহলে আউটরো আমরা দিতে পারি, তুমি দিয়ে দাও, অসুবিধা নেই। অবশ্যই, তুমি পুরো আউটরোটা তোমার মতো করে শেষ করো। আমি একদম চুপচাপ থাকছি, শেষ কথাটা তোমার। অবশ্যই। তাহলে এখানেই আজকের আলোচনা শেষ। তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো ই কমার্স আর ইআরপি টপিক নিয়ে। সবাই ভালো থেকো।